ওয়েলকাম টু বোর্ডস এডুকেশন। বোর্ডস এডুকেশনে তোমাদের আরও একবার স্বাগত জানাই। বোর্ডস এডুকেশনে এখন চলছে ক্লাস 10-এর প্রশ্নবিচিত্রা সলভ। তো প্রশ্নবিচিত্রা সলভের আজকে আমরা করব মডেল অ্যাক্টিভিটি, এটি মানে মডেল কোশ্চেন পেপার 4-এর বাকি অঙ্কগুলো। তো বাকি অঙ্কগুলোর আগের দিন আমরা 3 অবধি কমপ্লিট করেছিলাম, আজকে আমরা 2-4 থেকে শুরু করব। তো 2-4 অঙ্কটা কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস ABCD হলো বৃত্তস্থ চতুর্ভুজ। কোণ ABC ইকুয়ালস টু 65 ডিগ্রি ও DAC ইকুয়ালস টু 60 ডিগ্রি হলে কোণ BCD এর মান কত? ঠিক আছে, তাহলে আমরা সবার ফার্স্টে করে নিই 2-4 নম্বর অঙ্কটা। এটা একটা অকেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, এটার নাম দিলাম আমি ও কেন্দ্রীয় বৃত্তের এবিটা কি বলেছে, ব্যাস। এটা হচ্ছে ব্যাস, এঁকে নিলাম এবি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস। আর কি বলেছে, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, একটা বৃত্তস্থ চতুর্ভুজ ড্র করে নিচ্ছি। তাহলে CD, ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আর বলে দিল কি, ABC মানে ABC বলে দিয়েছে 65 ডিগ্রি, ঠিক আছে, মানে বি কোণটার মান হচ্ছে 65 ডিগ্রি। এই কোণটা আমাদের ABC ইকুয়ালস টু বলে দিল 65 ডিগ্রি। ক্লিয়ার? দেন পরের কেস কি বলেছে, DAC, কোণ DAC ইকুয়ালস টু কত বললো না, 60 ডিগ্রি। তাহলে DAC, তাহলে আমাদের এটা কর্ণ আঁকতে হবে একটা, তাহলে আমাদের এই কোণটা পাবো DAC, মানে এই কোণটা, এটাকে কত বললো না, 60 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখানটাতে কি বলতে পারি, আমরা যে ত্রিভুজ, এটা তো একটা ত্রিভুজ হচ্ছে, দেখো মানে ABCD একটা ত্রিভুজ হচ্ছে, তার মধ্যে যদি আমাদের একটা কোণ বলে দেয় 60 ডিগ্রি, মানে সরি 60 বলছি, 65 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে আমাদের মানে ADCটা তাহলে কত হবে, ADC, এই ডি কোণটা, এটা কত বেরোবে, এটা আমাদের কত বেরোয়, কারণ আমরা জানি কি, বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর বিপরীত কোণগুলো সম্পূরক, তাই তো জানি, মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে এই কোণটা যদি 65 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত, এই কোণটার মান তাহলে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি ইকুয়ালস টু কত, 115 ডিগ্রি। তাহলে আমাদের এটা তাহলে কত হবে, 115 ডিগ্রি, কারণ পরস্পর সম্পূরক। তাহলে আমরা তাহলে এখানটাতে কোনটা ব্যবহার করলাম, আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এটা জানি তো। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ADC এর আমরা কি কি পেলাম, DACটা পেয়েছি, ADC এর মধ্যে DAC 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। আর কি পেলাম, কোণ ADC মানে ডি কোণটা পেলাম 115 ডিগ্রি। তাহলে অতএব কি বলতে পারি, অতএব DAC মানে DAC এই যে DAC এটা কত, এটা তো 60 ডিগ্রি। তাহলে এই জায়গা থেকে এই যে এটার যে বাকি কোণটা আমাদের তাহলে হয়ে যাচ্ছে, দেখো এটা তাহলে কত হচ্ছে, DACটা, এটা সরি DCA হবে, তো এই কোণটা আমাদের বের করতে হবে। তাহলে এই কোণটার মান কত বেরোচ্ছে, দেখো 180 ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি যোগ 60 ডিগ্রি, তাহলে কত হচ্ছে, 180 ডিগ্রি মাইনাস 175 ডিগ্রি ইকুয়ালস টু 5 ডিগ্রি। এবার আমরা কি জানি, কোণ
কোণ এসিবি, মানে এই পুরো কোণটা এসিবি, এই যে এই কোণটা, এটা কি হবে এসিবি। তাহলে এই যে এসিবি এটা এটা কত 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা 90 ডিগ্রি। কেন? কারণ এটা অর্ধবৃত্তস্থ অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি বলতে পারি, বিসিডি, মানে কোন কোণটা হচ্ছে বিসিডি, তাই তো, মানে বিসিডি মানে এই টোটাল কোণটা কত হচ্ছে না 90 ডিগ্রি, এই অর্ধেকটা 90 ডিগ্রি, আর এটা কত বেরোলো 5 ডিগ্রি, তাহলে প্লাস 5 ডিগ্রি, তাহলে ইকুয়ালস টু 95 ডিগ্রি। তাহলে আমাদের কোণটা বেরোলো 95 ডিগ্রি, এটাই হবে অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেনটা কি আছে চলো দেখি। পরবর্তী কোশ্চেনটা রয়েছে যে সমান উচ্চতার একটি ঘনক ও লম্ব বৃত্তাকার চোঙের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত হবে। চলো করে ফেলি। ঘনকের দেখো, ঘনকের যে বাহুটা হয়, তো ঘনকের প্রত্যেকটা বাহুই সেম হয়, তাহলে আলাদা করে উচ্চতা হয় না। তাহলে ঘনকের 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 একটি বাহুর দৈর্ঘ্য এইচ একক। ঠিক আছে, এইচ একক। আর চোঙের এর ব্যাসার্ধ লেখো আর একক, আর উচ্চতা হচ্ছে এইচ একক, তাই তো, এইচ একক। তাহলে প্রশ্ন অনুযায়ী কি, ঘনকের তো প্রত্যেকটা বাহুই সমান, তাহলে আমরা কি লিখতে পারি যে 6h² ইকুয়ালস টু, কেন? কারণ বলেছে আমাদের ঘনকের কি বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল বা ঘনকের ক্ষেত্রফলটা। ঠিক আছে, ঘনকের তো আলাদাভাবে পার্শ্বতল হয় না, তাহলে 6h², আর চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2πrh, তাই তো। তাহলে এখানটাতে কি হবে, এইচ কেটে যায়, তাহলে এখানে 6h থাকে, ইকুয়ালস টু 2πr। ঠিক আছে, তাহলে অর কি হয় এখানটা, অর এই জায়গাটা কি হবে, আমরা যদি এখানে আর নিয়ে আসি, আর নিয়ে এলে কি হবে 6 × 7/22 × 2, তাহলে ইকুয়ালস টু কি হয়, দেখো 2 দিয়ে এটাকে কাটলে 3, আর সরি এখানে একটা এইচ ইন্টু হবে, আর তাহলে এটা কি হবে 21/22h। ঠিক আছে, তাহলে আমাদের আর এর মানটা কত বেরোবে, মানে ব্যাসার্ধটা, চোঙের ব্যাসার্ধ হবে হচ্ছে, অতএব চোঙের ব্যাসার্ধ 21/22h একক। ওকে, হয়ে গেল। এটা আমাদের 2-এর সবকটা অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবার আসবো আমরা 3-এর অঙ্কগুলো। ঠিক আছে, 3-এর অঙ্কটা পড়ে নিই কি আছে। 11,132 টাকাকে এমন 3 ভাগে ভাগ করা হলো যেন 3টি ভাগের বার্ষিক 10% হারে যথাক্রমে 4 বছর, 3 বছর ও 2 বছরের সরল সুদ সমান হয়। ঠিক আছে, চলো করে ফেলি। আমরা কি করব 3-এর অঙ্কটায় ফার্স্ট কাজ আমাদের কি, ফার্স্ট কাজ আমরা মনে করি প্রথম ব্যাংকে x টাকা, ঠিক আছে, দ্বিতীয় ব্যাংকে y টাকা, আর তৃতীয় ব্যাংকে z টাকা রাখেন। ওকে, z টাকা রাখেন, হলো। তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে 4 বছর পর ব্যাংকের
ব্যাংকের সুদ, ব্যাংকের সুদ তাহলে কত হবে? ব্যাংকের সুদ হবে পি আর টি বাই 100। তাহলে পি, পি মানে কোনটা? পি মানে হচ্ছে এক্স, ঠিক আছে, এক্স। আর আর, আর মানে কত? আর আমাদের কত পার্সেন্ট দিচ্ছে না? 10%। পি আর হলো টি, টি মানে কত? 4 বছর, হ্যাঁ, বাই 100। ওকে, তাহলে কত হবে? 40 এক্স বাই 100 টাকা। এটা 4 বছরের বেলা। এরপরে আসছে 3 বছর। 3 বছর পর ব্যাংকের সুদ হবে। তাহলে কি ওয়াই ইন্টু 10 ইন্টু 3 বাই 100, তাহলে ইকুয়ালস টু 30 ওয়াই বাই 100 টাকা। আর 2 বছরের ব্যাংকের সুদ, 2 বছরের ক্ষেত্রে ব্যাংকের সুদ পাবে জেড ইন্টু 10 ইন্টু 2 বাই 100, তাহলে ইকুয়ালস টু 20 জেড বাই 100 টাকা। ওকে, তাহলে শর্তানুযায়ী, শর্তানুযায়ী, শর্তানুযায়ী আমরা কি বলতে পারি? এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে টোটাল টাকাটাই তো 11,000, টোটাল টাকাই হচ্ছে 11,132 টাকা। এটা, এটা দিলাম 1 নাম্বার, মানে এক্স ওয়াই জেডে যারে হলো, মানে 3টে ব্যাংকে আলাদা আলাদা রেখেছিল, সেই টোটাল টাকাটাই এতটা হলো। এবার, এবার সুদগুলো, মানে সুদ যেটা পাচ্ছে 40 এক্স, ঠিক আছে, 40 এক্স বাই 100 ইকুয়ালস টু, সেম সেম সুদ দিচ্ছে, সরল সুদের হারটা তো সেম, তাহলে 40 এক্স বাই 100 ইকুয়ালস টু 30 ওয়াই বাই 100 ইকুয়ালস টু 20 জেড বাই 100। এটাকে দিলাম আমরা 2 নাম্বার। ওকে, ঠিক আছে, তাহলে সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং বলতে পারি 4x ইকুয়ালস টু 3y ইকুয়ালস টু 2z, এটা ইকুয়ালস টু আমরা কে মনে করি, মনে করি, ঠিক আছে, কে মনে করি। ওকে, লিখে নিলাম। যেখানে, যেখানে, যেখানে কে গ্রেটার দেন 0, কে 0 থেকে বড়। ওকে, তাহলে অতএব এক্স, এক্স ইকুয়ালস টু কি বলতে পারি? কে বাই 4। আর এখানে ওয়াই ইকুয়ালস টু বলতে পারি কি? কে বাই 3। আর জেড ইকুয়ালস টু কি বলতে পারি? কে বাই 2। ঠিক আছে, তাহলে আমাদের এবার সমাধানটা, সমাধান করা সোজা হয়ে যাবে। সুতরাং, সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং বা আবার লিখি, আবার, আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 11,132। ওকে, এবার এখানটাতে এক্স ওয়াই জেড এর মানগুলো বসিয়ে দিই, তাহলে এটা কি হবে? কে বাই 4, এটা ওয়াই এর মান কে বাই 3, জেড এর মান কে বাই 2 ইকুয়ালস টু 11,132 হলো। এবার এতে লসাগু করি, লসাগু করলে কত হবে? 12, তাহলে এখানে 3k, এখানে 4k, আর এখানে 6k এলো, তাহলে ইকুয়ালস টু 11,132। তাহলে অর এখানে ওপরে যোগ করলে আসে 13k, আর 12টা এপাশে নিয়ে গিয়ে ক্রস গুণ করে দিলাম ইন্টু 12। ওকে, তাহলে, তাহলে আমাদের কে এর মান, কে এর মান কত বেরোবে? তাহলে অর, অর, অর আমাদের এখানটাতে কে এর মানটা বের করতে হবে, যে কে ইকুয়ালস টু কত হবে? 11,132 ইন্টু 12 বাই হচ্ছে কত? 13। ওকে, এটাকে আমাদের সমাধান করে বের করতে হবে। চলো সমাধান করি। আমাদের এখানটা সমাধান করলে আসবে 10,275.69। ঠিক আছে, এত আসবে। তাহলে, তাহলে সুতরাং, সুতরাং, সুতরাং কি লিখব? সুতরাং এক্স ইকুয়ালস টু, এক্স ইকুয়ালস টু কত হবে? 10,275/69 বাই কত ছিল? 4, কে বাই 4 ছিল, তাহলে আসবে হচ্ছে 2568.92 টাকা। এটা হচ্ছে এক্স এর ক্ষেত্রে বেরোলো। ওয়াইয়ের ক্ষেত্রেও ঠিক সেমভাবে, ওয়াইয়েরটা কত ছিল? কে বাই 3, তাহলে ভাগ করলে হবে হচ্ছে 3425.23।
23 টাকা। আর জেডেরটাও সেমভাবে বেরোবে 10,275.69/2, তাহলে ইকুয়ালস টু কত হবে 5,137.85 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের XYZ বেরিয়ে গেল যে কোন ব্যাংকে কত রেখেছিল। তাহলে প্রথম ব্যাংকে রেখেছিল এত টাকা, দ্বিতীয় ব্যাংকে রেখেছিল এত, তৃতীয় ব্যাংকে এত। ঠিক আছে, আমাদের এটাই হচ্ছে অঙ্কটা। ওকে, ক্লিয়ার? প্রথম অঙ্কটা হয়ে গেল, 3 নম্বর অঙ্কটা কমপ্লিট। এবার 3-এর মধ্যে আমাদের একটা অথবা কোশ্চেন দিয়েছে। অথবায় দিয়েছে কি বার্ষিক চক্রবৃদ্ধি সুদে নিয়োজিত কোনো মূলধনের পরপর 2টি বছরের সুদ যথাক্রমে 225 টাকা এবং 240 টাকা হলে সুদের হার নির্ণয় করো। চলো করে ফেলি। তাহলে 3-এর অথবার কোশ্চেন আমরা সলভ করছি। ঠিক আছে, তো 3-এর অথবাটা আমরা করব। তো 3-এর অথবার যে অঙ্কটা আছে, তো এটাকে আমরা কিভাবে করব? প্রথম কথা হচ্ছে আমাদের প্রথম বছরের ক্ষেত্রে, প্রথম বছরের ক্ষেত্রেটা লিখে নাও। প্রথম বছরের ক্ষেত্রে আসলটা কত? আসল হচ্ছে P টাকা, আর সুদ মানে সুদের যে হারটা, সুদের হারটা কত বলেছে না R। ঠিক আছে, আর সময়টা হচ্ছে 1 বছর। ঠিক আছে, তাহলে আমরা এখানটাতে কি বলতে পারি? তাহলে আমরা এখানটাতে বলতে পারি যে এ ইকুয়ালস টু কি? এ ইকুয়ালস টু মানে সমূল চক্রবৃদ্ধিটা কি বলতে পারি? P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার 1, মানে এনটা হচ্ছে 1। তাহলে এটা মানে কি P ইন্টু 1 প্লাস R/100 এটা। তাহলে আমাদের ইন্টারেস্টটা কি হবে? ইন্টারেস্টটা হচ্ছে যা সমূল চক্রবৃদ্ধি, তার থেকে যদি আমরা আসলটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা সুদটা পেয়ে যাব। তাহলে এবার দেখো, এখান থেকে যদি P কমন নিয়ে নিই তাহলে কি থাকে? 1 প্লাস R/100 মাইনাস 1। এগুলো সব সাইডে টাকা লিখে দাও। হলো, তাহলে 1 কেটে যায়, তাহলে কি থাকে? PR/100, এটাকে দাও 1 নাম্বার। দেন পরের ক্ষেত্রে দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি আসলটা কত? আসল তো সেমই থাকবে P টাকা। সুদের হারও সেম থাকবে, সুদের হারও R%। আর সময়টা শুধু চেঞ্জ হচ্ছে, সময়টা হচ্ছে 2 বছর হয়েছে, তাহলে 2 বছর। তাহলে এখানটাতে এটা কত হবে? A ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R/100, এনের জায়গায় 2। তাহলে ইন্টারেস্টটা কত হবে? P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার 2 মাইনাসটা কত হবে? আমরা এখানটাতে মাইনাস কাকে করব? আমরা এখানটাতে মাইনাস মানে হচ্ছে এইটার থেকে যদি আমরা এটা মাইনাস করে দিই, মানে এই মানটা যদি এটার থেকে মাইনাস করা যায়, মানে প্রথম বছরের যে সমূল চক্রবৃদ্ধিটা, তাহলে P ইন্টু 1 প্লাস R/100 আমাদেরকে বিয়োগ করলে আমরা বুঝবো যে কতটা সুদ দিয়েছে দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি কি? P ইন্টু 1 প্লাস R/100 কমন নিলে এখানটাতে কি থাকে? 1 প্লাস R/100 মাইনাস 1। কেন? এখানটাতে স্কোয়ার ছিল, একটা বাইরে নিয়েছি আর একটা ভেতরে থেকে গেছে। ঠিক আছে, তাহলে +1 -1 কেটে গেল, তাহলে এখানটাতে থাকে হচ্ছে P ইন্টু 100 প্লাস R/100, এটাকে সমাধান করলাম, আর প্লাস R/100, এটাকে দাও 2 নাম্বার। ঠিক আছে, এইটুকু অবধি হলো। ওকে, এটা 2 নাম্বার দিয়ে দিলাম। এবার আমরা পরের পেজে যাই। পরের পেজে 1 নাম্বার আর 2 নাম্বার তো দেওয়া রয়েছে।
ঠিক আছে। তো আমরা এখানটাতে কি লিখব? আমরা এখানটাতে লিখব হচ্ছে 1 1, ঠিক আছে, 1/2, 1/2 করে পাই। তো 1/2 করে পাই মানে কি, একেরটা আমাদের কি বেরিয়েছিল? একেরটা বেরিয়েছিল PR/100, তাই তো। আর দ্বিতীয়টা কত বেরিয়েছিল? দ্বিতীয়টা বেরিয়েছিল P × 100, তাহলে লিখি বাই P × 100 প্লাস R/100, হ্যাঁ, প্লাস R/100, এটা আমাদের বেরিয়েছিল, ঠিক আছে। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বারটা লিখলাম। ইজুকাল টু প্রথম বছরের সুদটা দেখো বইতে বলেছে, প্রথমে সুদ কত পেয়েছে না 225 টাকা, আর দ্বিতীয়তে কত পেয়েছে না 240 টাকা, ঠিক আছে। তাহলে দুটোকে ভাগ করলাম। তাহলে এখানটাতে সমাধান করে দেখো, সমাধান করলে কি হয় দেখো, এটা PR/100 আর এটা ভাগ আকারে রয়েছে, তাহলে এবার এটাকে ইন্টু 1/P হয়ে যায়, এটা ওপরে তুলে নিচ্ছে। আর এটা কি হয় 100/100 প্লাস আর হয়। আর এখানটাতে কি হয়, এখানটাতে এখানটাতে মনে হয় এটা গুণ আকারে ছিল, আমি এখানটা প্লাস দিয়েছি, ঠিক আছে, এটা গুণ হবে, ওকে, কারণ ভুল হয়ে গেছিলো। তো এটা তাহলে কি হচ্ছে গুণ আকারে রয়েছে, তাহলে এটা আমাদের কি হবে ইন্টু 100/r, ওকে। তাহলে 100/r হবে ইকুয়ালস টু 225/240, ক্লিয়ার, 225/240। অর দেখো এখানটাতে কি হয় 100 কেটে যায়, পি কেটে যায়, আর কেটে যায়, তাহলে পড়ে থাকে কি 100/100 প্লাস আর ইকুয়ালস টু 225/240। এবার ক্রস গুণ করে দাও, এটার সাথে এটা ক্রস গুণ করো, এটার সাথে এটা, আর এটার সাথে এটা, তাহলে এটার সাথে এটা ক্রস গুণ করলে কি হয় 225-এর পর দুটো শূন্য হবে, প্লাস 225 আর ইকুয়ালস টু এটার সাথে এটা, তাহলে 240, তারপর দুটো শূন্য এক্সট্রা বসে যাবে, অর তাহলে কি হবে 225 আর ইকুয়ালস টু কি হবে 240, তাই তো, সরি 24,000 মাইনাস 22,500, তাহলে অর কি হবে 225 আর ইকুয়ালস টু এটার সাথে এটা মাইনাস করলে কত হয় 1500, তাহলে আর ইকুয়ালস টু 1500/225, হ্যাঁ, যদি 25 দিয়ে কাটো তাহলে এটা 9 হয়, আর এটাকে 25 দিয়ে কাটলে 60 হয়, আবার যদি একে 3 দিয়ে কাটো তাহলে 20 হবে, আর এটা 3, তাহলে 20/3 ইকুয়ালস টু কত হবে 6.2%, ঠিক আছে, 6.2%। তাহলে আমাদের কত পার্সেন্ট সুদের হারটা কত ছিল, অতএব সুদের হার কত হবে 6.2%, ঠিক আছে, অ্যান্সার, ওকে। তো আমরা এটা করলাম। এবার আসি আমরা 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা বলেছে সমাধান করো, একেরটা এটা দিয়েছে, চলো করে ফেলি। তো আমাদের 4-এর 1-এর অঙ্কটা, তাই তো, 4-এর 1 নম্বর অঙ্কটা দিয়েছে x²/16 প্লাস 9/x² মাইনাস 2 × x/4 মাইনাস 3/x ইকুয়ালস টু হাফ, এটা তোমাদের দিয়েছে অঙ্কটা। তাহলে এটাকে সমাধান করো, সমাধান করলে আমি এখানটাতে অর বলে লিখলাম, এদের লসাগু ডাইরেক্টলি করে দিই, এখানে 4x হবে আর এখানে আছে 16x², এদের যদি লসাগু করো আসবে হচ্ছে 16x², ঠিক আছে। তো এই 16x² যে আসছে, তাহলে এইটার সাথে এবার এটাকে ভাগ করো, তাহলে কত হবে x⁴ এই জায়গাটা আসবে, এখানে কি আসবে 144, এখানে কি আসবে 2 × এখানটাতে কি হবে, এখানটাতে আছে হচ্ছে x², ঠিক আছে, x², তাহলে এটা কি হবে 4 × x³, হ্যাঁ, 4 দিয়ে 16কে ভাগ করলে 4 হয়, আর এখানটাতে কি আছে x² হবে, x² গুণ হবে, তাহলে এখানটাতে বলতে পারি 4x³ মাইনাস এখানে
একটা এক্স কমে যাবে, তাহলে কত হবে 16, 16x ইন্টু 3 মানে 48x ইকুয়ালস টু হাফ। ওকে, তাহলে এখানটাতে 2 দিয়ে যদি 16কে কাটি তাহলে 8 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এবার এখানটা সমাধান করো। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 144 মাইনাস 8x কিউব প্লাস 96x x ইকুয়ালস টু 8x স্কোয়ার। ওকে, এবার অর, তাহলে কি হয় x টু দি পাওয়ার 4 প্লাস কত হচ্ছে 144, ঠিক আছে, মাইনাস 8x কিউব মাইনাস 8x স্কোয়ার প্লাস 96x ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখি। সাজিয়ে কেরম করে লিখব দেখো, সাজিয়ে যে আমরা যখন লিখব তো অর কি লিখব, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস মাইনাস 12 হোল স্কোয়ার, হ্যাঁ, প্লাস এখানটাতে আমি লিখছি 16x স্কোয়ার, ঠিক আছে, 16x স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার, ঠিক আছে, 16x স্কোয়ার একটা যোগ করলাম আর একটা বের করলাম, ঠিক আছে, আর একটা কি লিখব মাইনাস 8x স্কোয়ার, 8x স্কোয়ার ছিল সেটা লিখলাম। এবার হচ্ছে মাইনাস, মাইনাস কি হবে, মাইনাস হচ্ছে 4x, ঠিক আছে, 4x ইন্টু 2, 4x ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে কি হলো 8x কিউব চলে এলো, এই যে এটা এই পার্টটা এটা চলে এলো, প্লাস এখানটাতে আমরা কি লিখবো মাইনাস 4x, ঠিক আছে, মাইনাস 4x ইন্টু মাইনাস 12 ইন্টু 2 ইকুয়ালস টু 0। তো এইখানটাতে -4 কোথা থেকে এলো বুঝলে না, তো এইটাকে আমরা -4 লিখতে পারি। তো এটা আমি পরের লাইনটা দেখাচ্ছি। এখানটাতে শুধু ঢোকালাম শুধু সূত্রটার জন্য। এখান থেকে কি পাইলে, এইটুক জায়গা থেকে তোমরা পাচ্ছ হচ্ছে 8x3, আর এইটাকে যদি দেখো এটা হচ্ছে 96x, মানে এই পার্টটা এটাকে লিখলাম ভেঙে। তাহলে অর কি লিখতে পারি আমরা, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস মাইনাস 12 হোল স্কোয়ার প্লাস এটাকে আমরা কি বলতে পারি 16 আছে, তো এটাকে আমরা বলতে পারি যে -4x হোল স্কোয়ার, আর এটাকে যোগ করে দিলে -24x স্কোয়ার মাইনাস কি বলতে পারি 4x ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কি প্লাস হচ্ছে -4x ইন্টু -12 ইন্টু 2, ঠিক আছে, ওকে, তাহলে ইকুয়ালস টু 0। এইটুকু আর আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা তাহলে আমরা এটা কোন সূত্রটা বের করলাম না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র এখানে আমরা ব্যবহার করছি, ঠিক আছে, a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র। ওকে, তাহলে আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি, অর এক্স স্কোয়ার মাইনাস 12 মাইনাস 4x এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে অর কি বলতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 ইকুয়ালস টু 0, স্কোয়ারটা পাশে এসে 0 হয়ে গেল। অর কি হয় 4x আনতে হবে, 12কে কীভাবে ভাঙলে, তাহলে 6 মাইনাস 2 করলে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12 ইকুয়ালস টু 0, তাই তো, ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে। না, এখানটা হোল স্কোয়ারটা রেখেই দিই, পরে ভাঙবো, ঠিক আছে, ইকুয়ালস টু 0 হচ্ছে অর। তাহলে এখানে এক্স যদি কমন নাও তাহলে এক্স মাইনাস 6 হয় ইন্টু প্লাস 2 যদি কমন নাও তাহলে এক্স মাইনাস 6 হয়, ওকে, হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, ওকে। এবার অর কি হচ্ছে, একটা ব্র্যাকেটে আসে এক্স মাইনাস 6 আর একটা ব্র্যাকেটে আসে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি হয় যদি এখানটাতে ধরো এক্স মাইনাস 6 এর হোল স্কোয়ার, ঠিক আছে, তাহলে এটা কি হয় ইকুয়ালস টু 0, অর এক্স ইকুয়ালস টু কি শুধু 6
আর রুটটা এ পাশে এসে 0 হয়ে যাবে। আর নতুবা কি এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, অর কী হবে এক্স ইকুয়ালস টু -2, এটা এ পাশে এসে 0 হয়ে যাবে। তাহলে আমরা এক্সের মান কি পাবো? এক্সের মান একটা 6 পাবো আর একটা -2 পাবো, যে কোনো একটা হবে অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা আমরা পরবর্তী দিন করব, আজকে এইটুকু অবধি থাক, পরবর্তী দিন আমরা অন্য অঙ্ক নিয়ে আসবো। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর চ্যানেলে যদি প্রথম ভিজিটার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং বোর্ডস এডুকেশনের পাশে তোমরা এইভাবেই থাকো। বোর্ডস এডুকেশন তোমাদের পাশেও ঠিক যেরকম করে থাকছে তো সেরকম করেই থাকবে। প্রশ্নবিচিত্রা সলভ, তারপরে টেস্ট পেপার সলভ, তারপরে মাধ্যমিক সাজেশন, টেস্টের সাজেশন, এগুলো তো থাকছেই। ঠিক আছে, তো সবাই খুব ভালো থেকো।